দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, আমাদের এই আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি অর্থনীতি এবং সেই সাথে কৃষির প্রযুক্তিগত দিক ও অর্থনৈতিক নানান দিক নিয়ে। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য আছেন বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রিপন কুমার মণ্ডল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি যেহেতু কৃষি অর্থনীতি পড়ান, দীর্ঘদিন অধ্যাপনা করছেন, তো বর্তমানে আসলে কৃষি অর্থনীতির আকারটা কেমন রয়েছে আমাদের দেশে? কৃষি অর্থনীতির আকার বলতে আমরা এটাকে তো পরিমাপ করি জিডিপি দিয়ে। তো সেক্ষেত্রে বর্তমান বাজার মূল্য যেটা, সে বর্তমান বাজার মূল্যে এটা 5.55 লাখ করোড় টাকা, কোটি টাকা। এটা 2000 লেটেস্ট যেটা আমাদের আছে 2022-23 এবং অর্থ বছরের সে পর্যন্ত এস্টিমেট আছে। তো এটার ক্ষেত্রে যে আকারটা স্যাটিসফাইড কিনা এই বিষয়টা আসলে কৃষি অর্থনীতি দিন দিন কিন্তু এটা এক্সপ্লোর হচ্ছে। যদিও আমরা চাক্ষুষ দৃষ্টিতে যখন দেখি যে জিডিপিতে কৃষির অবদান কমছে, এখন যেমন 11.2, এক সময় এটা 60% ছিল, বাট বাস্তবে কিন্তু এর পরিমাণ, টাকার ভলিউমে পরিমাণ কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ছে, উৎপাদন বাড়ছে, এবং এটা যেহেতু গতিশীল, এটা বলার উপায় নাই যে স্যাটিসফ্যাক্টরি না। আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতে করেও যেতে হবে। বর্তমানে আপনাদের যেই কারিকুলাম, যে সিলেবাস এবং পড়াশোনার সাথে যখন একজন স্টুডেন্ট তার শিক্ষা জীবন শেষ করে বাস্তবতা ফেস করতে যান, সেক্ষেত্রে আসলে আপনারা যা পড়ান এবং বাস্তবে যা করে, সব মিলিয়ে কি মনে হয় যে কারিকুলামকে আরও উন্নত করা প্রয়োজন আছে কিনা? দেখুন, বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম আছে এটা কিন্তু একটা ডাইনামিক গতিশীলতা থাকা প্রয়োজন সবসময়। এই জন্যই এটা বিশ্ববিদ্যালয়। এবং আমরা সবসময় যেটা চেষ্টা করি যে যুগের সাথে তাল মিলিয়ে যে চ্যালেঞ্জিং বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাডপ্ট করে নিয়ে কারিকুলামে নেওয়া এবং সেগুলোর সাথে আমাদের ছাত্রছাত্রীকে পরিচয় করিয়ে দেওয়া, যাতে ফিল্ডে গিয়ে এটার একটা ফিডব্যাক পাওয়া যায়। যেমন একটা উদাহরণ যদি দিই, যে ক্লাইমেট চেঞ্জ, এখন আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন, এটার একটা অর্থনীতি। তো সেই অর্থনীতির সাবজেক্টও কিন্তু আমরা অলরেডি ইনক্লুড করে ফেলেছি। তারপর যেমন এখন খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি নিয়ে কথা। তো এটার মানে হচ্ছে যে বাস্তবতার সাথে নিরিখে আমরা সবসময় এই সিলেবাসগুলোকে একটা পরিবর্তন পর্যায়ে নিয়ে এসে আপডেটেড করি। বাট বাস্তবে যদি জিজ্ঞাসা করেন ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশনের অবস্থাটা কি, সেক্ষেত্রে আসলে আরেকটা পর্যায়ে চলে যায়, যে জব মার্কেট। কারণ আমাদের দেশে কৃষি বিশ্ববিদ্যালয় যতগুলো আছে, যতগুলো গ্র্যাজুয়েট আসে, সবাই কিন্তু ঠিক অন ট্র্যাকে জব করে না। তো যারা করে তাদের ক্ষেত্রে আমরা খুব ভালো রেসপন্স পাই, এবং যারা অন্য, যেমন ব্যাংকে চলে যায় অথবা অন্য কোনো ইস্যুতে চলে যায়, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। বাট আমরা সবসময় আপডেটেড সিলেবাসের সাথে ছাত্রছাত্রীদেরকে কৃষিভিত্তিক শিল্প বলেন, কৃষিভিত্তিক উৎপাদন, ব্যবসা, সব কিছুর সাথে একটা আপডেটেড রিলেশনশিপ রেখেই চলার চেষ্টা করি, এবং সব বিশ্ববিদ্যালয় তাই করছে। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে সবাই আসলে রেলিভেন্ট জব সেক্টরে যেতে পারছে না, মানে আসলে সেক্টর নাই কারণেই হয়তো পারছে না, অন্য সেক্টরে যেতে হচ্ছে। যদি সেক্টর আরও বাড়ানো যেত, হয়তো এই জায়গায় সবাই থাকতেন। হ্যাঁ, সেটা একটা অবশ্যই পয়েন্ট। কারণ আমরা কৃষিবিদ যারা বের হচ্ছি, সেই কৃষিবিদরা আসলে যখন কৃষিবিদের অন ট্রাকে জব অ্যাভেলেবিলিটি থাকতো, তাহলে তো আর আমার ট্রাক চেঞ্জ করে যাওয়ার দরকার ছিল না। তাছাড়াও পার্সোনাল ইন্টারেস্ট থাকে, সেটা হয়তো একটা আমি বলবো সেকেন্ড অপশন, বাট ফার্স্ট হলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি অন রাইট ট্র্যাক। স্যার, তাহলে একটু বলবেন যে আসলে আপনি যেহেতু অর্থনীতিতে পড়ান, আমরা একটু প্রযুক্তিগত দিকটাও আপনার থেকে একটু শুনতে চাচ্ছি, যে বর্তমানে আসলে আমাদের কৃষি এবং কৃষি সম্পর্কিত যে সরঞ্জামগুলো আছে সেগুলোতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে, তবে প্রান্তিক পর্যায়ের কৃষকরা আসলে কতটা উপকার পাচ্ছে এবং তারা আসলে এগুলার ইউজার ঠিকমতো জানতে পারছে কিনা আপনাদের থেকে কিংবা সংশ্লিষ্ট যারা আছে তাদের থেকে? কৃষি বলতে আমরা তো মূলত কয়েকটা মূল মোটা দাগে যদি বলি, যে একটা হলো ক্রপ সাইট, আর একটা হলো লাইভ স্টক যেটা সাইড গবাদি প্রাণী, আর একটা হলো আমার মৎস্য ফিশারি সাইড, তিনটাই কিন্তু কৃষিতে পড়ে। এখন প্রযুক্তি আসলে ফার্ম মেকানাইজেশন, যেটা যন্ত্রপাতির কথা বলি, শুধু সেটাই প্রযুক্তি না, প্রযুক্তি আরও অন্যান্য অনেক কিছুই আছে।
তো সেগুলো যখন আমরা যদি প্রান্তিক চাষির কথা বলি, আসলে প্রান্তিক শুধু একা বলা বোধহয় একটু কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের দেশে আপনারা দেখেন যে কিছু ল্যান্ডলেস ফার্মার আছে, যেটা 33 লক্ষ ছিল 2019 সালের বেজ অনুযায়ী, সার্ভে অনুযায়ী। আবার কিছু আছে প্রান্তিক যেটা, আর ছোট খামারি। এই খামারিগুলোই দেখা যায় যে মাত্র 43 অ্যারাউন্ড 43% মতো জমির মালিক, বাকিগুলো কিন্তু সব বড়। এখন এই জমিগুলো ছোট ছোট কৃষক, ছোট ছোট জমি একটা সমস্যা। আর একটা হলো যে এই যে কৃষকগুলো আছে, ছোট কৃষক, তারা অন্যের জমি চাষ করে। তো আমি যখন একটা প্রযুক্তি, ধরেন একটা নতুন কোনো ভ্যারাইটি বের হয়েছে, সেটা একজন ক্ষুদ্র কৃষককে দিতে চাই, তো ক্ষুদ্র কৃষক কিন্তু ওই রিস্কটা নিতে চায় না, সে ভয় পায়। কারণ তার যতটুকু জমি আছে, এতে যদি একবার সে লস হয় তো সে উঠতে পারবে না। আর এই ভয় একটা কিন্তু তার মধ্যে কাজ করে। দ্বিতীয়ত হলো যে জমি যদি ছোট হয়, তাহলে ওই ট্রাক্টর যেটা আমি ব্যবহার করতে চাচ্ছি, সে ট্রাক্টরটা সে কিন্তু সেই ছোট জমিতে এইভাবে ব্যবহার করাটা কঠিন হয়ে পড়ে, কম্বাইন্ড যদি না হয়। এখন আমার জমি কতগুলো জমির পরে একটা জায়গায়, সে জমিতে একটা ট্রাক্টর নিয়ে আসবে অন্য মানুষের জমি দিয়ে, তারা যদি সেটা অ্যাকসেপ্ট না করে তাহলে সে নিতে পারবে না। এই ইস্যুগুলো কিন্তু প্রচুর ক্ষুদ্র কৃষকের জন্য। আর একটা আছে অর্থ সংস্থানের ব্যবস্থা। কারণ আমি একটা যদি প্রযুক্তি অ্যাডপ্ট করতে চাই, ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে প্রাথমিক দিকে কিছু আর্থিক সংস্থানেরও একটা প্রয়োজন পড়ে। সেটা দেখা যায় যে আমরা যেটা কৃষি অর্থনীতির ভাষায় বলি অ্যাক্সেস টু ক্যাপিটাল, অ্যাক্সেস টু ক্রেডিট, যে দেখা যায় যে সেই অ্যাক্সেসটা কিন্তু ক্ষুদ্র কৃষকের ক্ষেত্রে সহজলভ্য না। কারণ আমরা শিক্ষিত মানুষ যখন ব্যাংক থেকে টাকা নিতে যায়, তখন কিন্তু তাদের একটা অ্যাকসেপ্টেন্স থাকে, কিন্তু ক্ষুদ্র কৃষক সে যখন একটা ফর্মাল সেক্টর থেকে টাকা নিতে যায়, সহজে কিন্তু সে পাওয়ার অবস্থাটা থাকে না। তো এই বিষয়গুলোর কারণে সে প্রযুক্তিগুলো সঠিকভাবে কিন্তু যেটা আমরা চাই যে তারা তাদের পর্যন্ত পৌঁছুক, সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর একটা বিষয় আছে যে বর্গা চাষি, যারা ছোট কৃষক, প্রান্তিক কৃষক, বর্গা চাষি, এখন বর্গা চাষি তো চাষ করে অন্যের জমি, এবং অন্যের জমি চাষ করার পরে সকল খরচ তার শেয়ার করতে হয় তার সাথে মালিকের। তো খরচ তার, যেহেতু সেই জায়গায় তার সবসময় যে আমি এই ভ্যারাইটিটা চাষ করব, অথবা তার যে মতের একটা ব্যাপার, সেই মতটা অনেক সময় কার্যকরী করতে পারে না, কারণ ল্যান্ড ওনার আর একজন। এই ইস্যুগুলো কিন্তু আমাদের ক্ষুদ্র চাষির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে ডিসিশন মেকিংয়ে, সিদ্ধান্তর ক্ষেত্রে, যে আমি কোন প্রযুক্তি ব্যবহার করতে পারবো কি পারবো না। তার মানে স্যার আসলে প্রযুক্তির যথাযথ ব্যবহার আসলে এই ক্ষুদ্র কৃষকরা করতে পারছেন না। এটা আমরা পিছিয়ে আছি, এটা বাস্তব। কারণ তাদেরকে এর মধ্যে নিয়ে আসতে গেলে আরও অনেকগুলো পয়েন্ট আছে, সেখানে হাত দিতে হবে। সাস্টেনেবল যে গোল নিয়ে আমরা কথা বলি বিভিন্ন সময়, তো কৃষির ক্ষেত্রে আসলে আমরা যদি টেকসই কৃষির কথা চিন্তা করি, সেক্ষেত্রে আপনারা আসলে কোনো মডিউল কিংবা আপনাদের থেকে কোনো ধারণা আসলে আপনারা দিচ্ছেন কিনা গভর্নমেন্টকে কিংবা সংশ্লিষ্ট অথরিটি যারা আছেন তাদেরকে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। টেকসই কৃষি এটা কিন্তু অনেক বড় একটা, যার মধ্যে অনেক কিছু ইনভলভড। সহজ কথায় যদি বলি যে নিজের চাকা যদি হয় নিজে ঘোরাতে পারবে, এটাই হলো টেকসই। সেখানে একদিকে যেমন ফুড সিকিউরিটি এনশিওর হবে, আরেকদিকে ক্লাইমেট চেঞ্জকে সে এফেক্ট করবে না। এই সব কিছুই কিন্তু টেকসইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এখন সেই টেকসই কৃষি বিষয়ে আমরা কোনো পরামর্শ দেই কিনা, আসলে যারা গবেষণা করছেন তারা, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারাও গবেষণা করছেন, সবাই মিলে, সব সেক্টর মিলে কিন্তু অনেক ধরনের এই ধরনের গবেষণা হচ্ছে যে কি করা উচিত, কিভাবে করা উচিত। যেমন আমি যদি একটা আপনাকে লাইভ স্টকের কথা বলি, লাইভ স্টকে এনডিসি নামে একটা আছে, যেখানে মিথেন ইমিশন কমানোর ব্যাপারে একটা কথা আছে। তো মিথেন ইমিশন কমানো কিন্তু টেকসই কৃষির একটা অংশ। এখন দেখা যায় যে গবাদি পশু, তার যে গোবর, সেই গোবরটা আনম্যানেজড অবস্থায় থাকার কারণে সেখান থেকে প্রচুর পরিমাণে মিথেন ইমিশন হচ্ছে। তো সেটা কিন্তু কখনো আপনার টেকসই যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেমন প্রপোজ করছি যে মেনুর গোবরটাকে এইভাবে ম্যানেজ করেন যেখানে সরাসরি সানলাইট লাগবে না, এটাকে দিয়ে জ্বালানি করতে গেলে সেখান থেকে মিথেন ইমিশন বেশি হচ্ছে, এই ধরনের গবেষণা হচ্ছে। যেমন ধানের ক্ষেত্রে দেখা যায় যে পানিতে ইউরিয়া সার যে দিচ্ছি, তারপরে পানি দিচ্ছি, এখান থেকেও মিথেন ইমিশনের একটা ব্যাপার আছে। এই জন্য কিন্তু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নামে একটা শব্দ আছে, যেখানে অনেকগুলো আমাদের এইরকম অল্টারনেটিভ ড্রাই ওয়েটিং আর অনেকগুলো সিস্টেম আছে যেগুলো নিয়ে গবেষণা হচ্ছে এবং পরামর্শ দেয়া হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে অলরেডি শুরু হয়ে গিয়েছে, আস্তে আস্তে, হয়তো সামনের দিকে একদিনে তো সম্ভব না, অলরেডি শুরু হয়ে গিয়েছে। যেমন জিএপি, যেটা আমরা বলি গ্যাপ, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এর মধ্যেও এইগুলো বিষয় অন্তর্ভুক্ত চেষ্টা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, এবং দেশও বোধহয় সেটা নিচ্ছে, হয়তো বা গতিটা একটু কম।
স্যার, শিক্ষকতার জায়গা থেকে একটু বলবেন যে আমরা যদি আসলে স্মার্ট কৃষির পাশাপাশি টেকসই কৃষি যেটি আমরা বলছি, তো এইখানে আসলে তরুণ যারা আছেন, যারা উদ্যোক্তা হতে চান এই কৃষি সেক্টরে, তাদের ক্ষেত্রে আসলে আপনারা আলাদা করে কোনো পরামর্শ কিংবা এই বিষয়ে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা স্যার? হ্যাঁ, অবশ্যই। এক্ষেত্রে যেটা হচ্ছে, স্মার্ট কৃষি যখন বলছি, এটা শুধু উৎপাদনে কিন্তু সীমাবদ্ধ থাকছে না। এখন দেখেন, প্রত্যেকটা তরুণ প্রজন্মের প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন, সবার হাতে প্রায় স্মার্টফোন, ইন্টারনেট অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, দেখেন কৃষিতে ই কৃষি চলে এসেছে। এখন অনেকগুলো অ্যাপস আছে, সেই অ্যাপসে একদিকে যেমন প্রোডাকশনে তারা সহযোগিতা পাচ্ছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার সুযোগ পাচ্ছে তরুণরা। তরুণরা কিন্তু খুব দ্রুত বিভিন্ন নতুন কিছু গ্রহণ করতে পারে, নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারে। এই অ্যাপসের একটা এক্সাম্পল যেমন, যে অ্যাপসের মাধ্যমে উৎপাদনের ক্ষেত্রে সয়েল টেস্টের একটা বিষয় আছে, যে সয়েল টেস্ট করে এই সয়েলে কোথায় কি আছে এটা বলতে পারবে। আর একটা যেমন আছে কৃষকের জানালা, ওখানে ঢুকে সে কোন ক্রপ কিভাবে করবে এই বিষয়গুলো সে দেখতে পারবে। এখন গেলে এটা উৎপাদন সাইড। আপনি যদি আসেন এর মার্কেট সাইডে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের কিন্তু একটা বাজার মূল্যের ওয়েবসাইট আছে, সেটা যদি রেগুলার আপডেট করে সেই অ্যাপসটা, তাহলেও এই তরুণরা কিন্তু সেখান থেকে তথ্য নিয়ে তাদের যে ব্যবসার অথবা কৃষি ব্যবসা, কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তা তৈরি হওয়ার যে ইনপুটগুলো সেখান থেকে পেতে পারবে। এবং মানুষ যখন কোনো কিছুতে একটু লাভের ছোঁয়া পায়, প্রফিট পায়, তখনই কিন্তু সে সেটাতে আরও অগ্রসর হওয়ার চেষ্টা করে। আর তরুণরাই আমাদের এই ক্ষেত্রে মনে হয় একটা ভালো সোর্স, যাদেরকে আমরা এই পথে নিয়ে এসে একটা বড় উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে কৃষির বিপ্লব ঘটাতে পারি, আমার যেটা মনে হয়। আচ্ছা স্যার, আরেকটি বিষয় বলবো, সেটি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ এই এশিয়া মহাদেশে, যেখানে আসলে আমরা দেখি যে কৃষি সেক্টর নিয়ে অনেক কাজ হয়। তো ওই তুলনায় স্যার কি মনে হয় যে আমাদের বাংলাদেশে আমরা তো, এটা তো সত্যি যে আমরা আসলে প্রতিনিয়ত কৃষির জমি হারাচ্ছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে স্যার আসলে কি মনে হয় সামনের দিনে কোনো ক্রাইসিস মোকাবেলায় আমরা আসলে অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থানটা কেমন স্যার? এটা বলতে গেলে প্রথমে আমি যেটা বলবো, যে ইকোনমিক্সে একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ নামে কথা আছে। সেটা হলো যে একটা দেশ সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব কখনোই নয়। আচ্ছা, কারণ আমাদের দেশের, আপনি যদি এমনি চিন্তা করেন যে বাংলাদেশের আয়তন কত, 1,47,570, তাই তো? এর মধ্যে কত পার্সেন্ট কাল্টিভেবল ল্যান্ড, চাষযোগ্য জমি আছে? সেটা আমরা হারাচ্ছি প্রতি বছর, পানি বাদে প্রতি বছর হারাচ্ছি 1.20 অথবা 1, কেউ কেউ বলে এই পার্সেন্ট হারে। কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা ইনহেরিটেন্ট ওতে মানুষের বাড়ি এক্সটেনশন হচ্ছে, এজন্য হারাচ্ছি। এখন জমি কমবে, এটা স্বাভাবিক, মানুষ বাড়বে, এই মানুষগুলোকে খাওয়ানোর জন্য আবার এই জমিতেই কিন্তু কাজ করতে হবে। এখন দেখেন, মেইজের প্রোডাকশন প্রচুর যদি বাড়াতে চাই, মেইজের প্রোডাকশন বাড়ছে, তার কারণ হলো লাইভ স্টক সেক্টরে ফিডের জন্য মেইজ গাছ এবং মেইজ প্রয়োজন হয়। এখন এই মেইজের প্রোডাকশন বাড়ানোর জন্য চাপ পড়ছে কোথায়? ওই ধানের জমিতে। ধানের জমি কমে মেইজ করছি, সুতরাং ভাতের উপর কিন্তু আর একটা প্রেশার পড়ে যাবে। আমাদেরকে এটা ভাবতে হবে, আমাদের জমি কমছে, জমি কিন্তু ফিক্সড, আমি সে কারণেই সেটা বলছি, জমি ফিক্সড। সুতরাং আমাদেরকে মূল ফোকাস এখন করা দরকার, যেটা করছি অলরেডি, আরও বেশি করা দরকার, এই জমিতে কিভাবে আরও বেশি ইন্টেন্সিভ ওয়েতে প্রোডাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে এই খাদ্যের অবস্থাটা ইমপ্রুভ করা যায়। এখন আছে যে পার্শ্ববর্তী দেশের যে ব্যাপারটা, পার্শ্ববর্তী দেশের আসলে অর্থনীতির সাথে আমাদের অর্থনীতির একটা আলাদা তফাৎ আছে, বৈশিষ্ট্য আছে। তো দেখা যায় যদি পার্শ্ববর্তী ইন্ডিয়ার কথা বলি, তাদের অর্থনীতির আকারটা কিন্তু অনেক বড়, আর আমাদেরটা কিন্তু ওই সাইজের না। কিন্তু আমাদেরকে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজের যেটা কথা বললাম, আমরা যেটা করতে ভালো পারবো, আমরা যেটাতে কম্পারেটিভলি অ্যাডভান্টেজ পাবো করার জন্য, আমাদের সেটাই বেশি ফোকাস করে করা উচিত। এবং যেটাতে আমাদের কস্ট বেশি পড়বে, যেমন আমি চিনি উৎপাদনের কথা যদি বলি, চিনি উৎপাদনে যদি আমি 180 টাকা করে খরচ করে 100 টাকায় চিনি খাওয়াতে চাই, আর যদি আমি কোনো দেশে চিনি 70 টাকা 80 টাকা থেকে পেয়ে থাকি এবং খরচ সহ আমার 90 টাকা পড়ে, তাহলে কোনোভাবেই একজন অর্থনীতিবিদ হিসাবে আমি বলবো না যে আপনি চিনির উপর আরও বেশি গুরুত্ব দেন, আখ চাষ করেন, কারণ আমার ধান প্রয়োজন। সেক্ষেত্রে আমি যেটা পারছি সেটাতে আমার ফোকাস করা উচিত। এবং অন্যান্য যে দেশগুলো আপনি দেখবেন যে ভালো করছে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ওরা মোটামুটি একটু ধান করছে, তো সেক্ষেত্রে দেখা যায় তারা কম্পারেটিভলি ওখানে অ্যাডভান্টেজ পাচ্ছে লো কস্টের কারণে। আমাদের যেটাতে এটা সম্ভব সেটাই করা উচিত। এবং আমি বলবো না যে আমরা খারাপ করছি, কিছু কিছু উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। কিন্তু মাছের ক্ষেত্রে আপনি ইনল্যান্ড যেটা পুকুর অথবা ফ্রেশ ওয়াটার ফিশ, এটাতে কিন্তু আমরা খুব ভালো করছি। তো এটা আমরা ভালো পারি, তো সুতরাং যেটা পারি না সেটা আমার বাইরে তাকাতে হবে কোথায় কমে পাবো,
কোনো একটা পার্টিকুলার দেশের উপর কিন্তু আমি ডিপেন্ডেন্ট করাটাকে কখনোই সাপোর্ট করব না। তাতে আমরা বলি যে ভালনারেবল হয়ে যাব, সে তার মতো করে আমাকে চালাতে চেষ্টা করবে। আমরা বিভিন্ন ওয়ার্ল্ড মার্কেটে খুঁজবো যেখানে আমাদের সুবিধা আছে। তো সেক্ষেত্রে আমরা সব সেক্টরে যে অন্য দেশের থেকে পিছিয়ে আছি এটা কখনোই মনে করি না, আমরা ভালো করছি এবং আশা রাখি সামনে আরও ভালো হবে। তো কি মনে হয় স্যার, মানে সামনের দিনে আমরা কোন বিষয়টার উপর জোর দিয়ে আমাদের এই কৃষিটাকে আরো বেশি সমৃদ্ধ করতে পারি? আমাদের মূল উৎপাদনের ফোকাসটা কিন্তু রাইস, কারণ বাংলাদেশের মানুষের যদি খাবারের প্লেটটা চিন্তা করেন তাহলে দেখবেন 70% ভাত। এই ভাত থেকে মানুষকে সরানো একদিনে সম্ভব নয়, আচ্ছা সরানো যাবেও না, ইনহেরিটেন্টলি ভাত খায়, তাহলে রাইসকে আমাকে ফোকাস করতেই হবে। এই রাইসটা যেন বাইরে থেকে আমাকে আমদানি করতে না হয়। আচ্ছা, তারপরে এই ভাতের সাথে কিন্তু মানুষ আর একটা বেশি খায়, সেটা হলো ডাল। ডালের মুসুর ডালটা কিন্তু একটা সবার জন্য প্রোটিনেরও একটা সোর্স এবং প্রচুর ডিম্যান্ড। এই মুসুর ডালের কিন্তু মেজরিটি আমরা আমদানি করি। তো সেক্ষেত্রে যদি আমার দেখা যায় যে লেন্টিলের প্রোডাকশন অলরেডি অনেকগুলো প্রকল্প আছে যেটার মাধ্যমে বাড়ানোর চেষ্টা হচ্ছে এবং বাড়ছে, তো সেটাতে ফোকাস করে মাছ এটাও আমাদের বাড়ছে, তো সেইগুলো আমার ভালো। কিন্তু এখন দেখা যায় যে মেইজো মোটামুটি মশলা, এই মশলা আমার এটা কোনোভাবেই আমার দেশের জন্য আসলে আমি মনে করি যে উৎপাদনের খুব বেশি ফোকাস করা অর্থনষ্ট, কারণ এটার জন্য এনভায়রনমেন্ট আমার হয়তো কোনো কোনো বিষয়ে সুইটেবল না, সবগুলো না, কিছু কিছু মশলা আছে। পাহাড়ি অঞ্চলে হচ্ছে তো মশলা, আদা হচ্ছে, যে সবগুলো হচ্ছে না, যেমন আপনি এলাচ, দারচিনি, এগুলো আসলে আমাদের একটু কষ্ট হয়ে যায়। তো যেগুলো হাই ভ্যালু, আমরা করতে কষ্ট বেশি হয়, খরচ বেশি পড়ে, সেগুলোকে আসলে আমাদের উপর চাপ প্রয়োগ করাটা আমার মনে হয় যে অর্থের একটা এবং খরচটা বাড়ানোর একটা, মানে ধানের পর কি আমরা মাছ এবং হচ্ছে ডাল অবশ্যই, কারণ এটা আমাদের একদম বেসিক নিড। আর এখন আরেকটা বলছি মেইজ, কারণ মেইজটা আমার একদিকে আটার সাথে কিছু মেইজ চলে যাচ্ছে, হ্যাঁ, আর একটা হলো যে গবাদি পশুর এবং পোলট্রির জন্য মেইজটা একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখছে ফিড তৈরির ক্ষেত্রে। হ্যাঁ, একসময় 80% আমদানি করতাম, এখন 20% আমদানি করি। তো এটার ভালো সোর্স আমরা যেহেতু পাচ্ছি, আমাদের অনেক চর যে জায়গাগুলো, চর এলাকায় কিন্তু এই মেইজটা করার খুবই একটা ভালো অপশন আছে এবং সেটা হচ্ছে। কম সময়ে এবং কম শ্রম দিয়ে আমরা যে পণ্যটি উৎপাদন করতে পারবো, তো সেটা তো আমরা দ্রুত বাজারজাত করে আমার যেই মূল্যমানটা সেটাও কিন্তু আমি বাড়াতে পারছি। তো সেক্ষেত্রে আসলে আপনাদের কি সাজেশন, কোন পণ্যগুলো আমরা আসলে কম শ্রমে কিংবা প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত ভালো একটি উৎপাদনের দিকে যেতে পারি? অর্থনীতিবিদ হিসাবে আমি উৎপাদনের কোনটা ভালো হবে এটা হয়তো বলতে পারবো না, তবে আমি যেটা অর্থনীতিবিদ হিসেবে বলতে পারি, যেটাতে আমার বাজারজাতকরণের যদি কথা বলি, এখানে অনেকটা অংশ আছে। যেমন শীতকালে চিন্তা করেন, শীতকালে সবজির দাম অনেক কমে যায়। তো কৃষি অর্থনীতিবিদ হিসেবে আমি যেটা বলবো, সবজির দাম যে এত কমে যায়, তাহলে এত সবজি উৎপাদন হবে কেন? আমি যদি আগে ফোকাসটা করতে পারি, আগে যদি আমার কৃষকরা জানতে পারে যে আমার আসলে কতটুকু বাঁধাকপি, কতটুকু ফুলকপি চাহিদা এবং কতটুকু জমিতে উৎপাদন ফুলকপি বাঁধাকপি হচ্ছে, তাহলে কিন্তু কৃষকটা একটু সচেতন হবে যে আমিও এটাতে যাব কিনা। যেহেতু এটা জানি না, এবং শীতকালে দেখেন প্রচুর পরিমাণে সবজি হওয়ার কারণে এই ফুলকপি বিক্রি হয় 2 টাকা, 1 টাকা। তো সেটাতে আসলে বাজার মূল্য পাওয়া তো দূরে থাকো, লসটাও একেবারে সেই সিভিয়ার পর্যায়ে চলে যায়। এবং অনেক সময় আমরা দেখে থাকি যে গবাদি পশুকেও খাওয়াচ্ছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে অর্থনীতিবিদ হিসেবে আমি বলবো যে উৎপাদন কোনটা করবে সেটা উৎপাদকদের বিষয়, কিন্তু অর্থনীতিবিদ হিসেবে বলবো যে দেশে যদি মূল্যটা, কৃষকরা বেঁচে থাক, মানুষ সহনীয় পর্যায়ে দামে খাক, এটা যদি করতে হয়, তাহলে কতটুকু কোন দ্রব্য উৎপাদন হচ্ছে তার একটা আপডেটেড ইনফরমেশন প্রত্যেকটা সিজনের আগে সরকারকে আসলে প্রকাশ করা প্রয়োজন। তাহলে কিন্তু মানুষ কিছু না কিছু হলেও সচেতন হবে। আপনি আলুর দিকে তাকান, আলুর কি হলো, আলুর দাম যখন 80 টাকা 90 টাকা কেজি হয়ে গেল, তখন আলুর বীজের দামও বেড়ে গেল। আলুর বীজের দাম যখন 80 টাকা কেজিতে আলুর বীজ কিনে লাগালো, প্রতি কেজি আলুতে খরচ হয়েছে 13 থেকে 14 টাকা। আর আলু ঢাকার মার্কেটে ভ্যানে বিক্রি হচ্ছে এখন 20 টাকা। তো আমি এক ভ্যান ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলাম যে কত করে কিনেছেন, সে বললাম 14 টাকা দিয়ে কারণ বাজার থেকে কিনেছি। তাহলে আপনি চিন্তা করেন যেখান থেকে আলুটা এসেছে সে কত টাকা বিক্রি করেছে। এই লসটা তুলে আনতে গেলে ওই আলুর যখন দাম দেখেছে সবাই আলু উৎপাদন করতে গিয়েছে। তো সরকারের এই তরফ থেকে যদি এই যোগান এবং চাহিদার তথ্যটা থাকতো যে যদি আলু এতটুকু উৎপাদন হয়েছে, আমাদের কিন্তু এইরকম ডিম্যান্ড, তাহলে মানুষ অন্তত একটু হলেও অন্য ক্রপ তো অনেক সুযোগ আছে, সেগুলোর দিকে যেতে পারতো। তো অর্থনীতি বিষয়ে বলবো যে এই ব্যালেন্সটা করার মাধ্যমে এই বাজার মূল্যের বিষয়টা মানে একটু সহনীয় পর্যায়ে করা। কি মনে হয় যে আমাদের সরকারের যেই অর্গানগুলো কাজ করছে,
তাদের মধ্যে কি কোনো সমন্বয়হীনতার অভাব আপনি দেখেন? আমি ফ্রিলি বলবো ভীষণ রকম মনে হয় আমার কাছে। কারণ দেখা যায় বিবিএস যে তথ্য দিচ্ছে উৎপাদনের, দিয়ে এই তথ্যের সাথে সেটা অনেক সময় গরমিল পাওয়া যায়। তো এই আমার মনে হয় যে এই মিসম্যাচটা, কোঅর্ডিনেশনটা বাড়ানো দরকার। আর আপডেটেড তথ্যগুলো প্রয়োজন। টার্গেট একটা দিয়েছি, উৎপাদন কত হয়েছে, এই আপডেটেড তথ্যর সমন্বয় না হলে আসলে কোনো কিছুই এস্টিমেট করা, সঠিকভাবে এস্টিমেট করা সম্ভব না। একজন প্রান্তিক কৃষক, অবশ্যই একটু শিক্ষিত কৃষক যারা আসছেন, তারা যদি আসলে অর্থনীতিটা বুঝতে চান খুবই অল্প কথায়, তাহলে আসলে কিভাবে তাদেরকে অর্থনীতিটা বুঝাবেন, আসলে কৃষি অর্থনীতিটা? একজন পার্টিকুলার মানুষ, ব্যক্তি যদি বলে যে কৃষি অর্থনীতি বলতে আসলে আমি কি বুঝবো, তখন বলবো যে অর্থনীতির মূল সূত্র হলো সীমিত সম্পদের মাধ্যমে আমার যে অসীম চাহিদা আছে সেগুলোকে পূরণ করা। এখন একজন শিক্ষিত মানুষ, প্রান্তিক চাষি, সে যদি বলে আমি তাহলে কৃষি অর্থনীতি কি বুঝবো, তখন আমি বলবো যে আপনার যতটুকু ক্যাপাসিটি আছে, আপনার ক্যাপাসিটি আছে কতটুকু জমি, আপনার কতটুকু টাকা, আপনার কতটুকু মানুষজন আছে, এগুলোর মাধ্যমে আপনি কৃষি উৎপাদনের মাধ্যমে সর্বোচ্চ যে পরিমাণ লাভ করা সম্ভব, অথবা যে পরিমাণ এখন করছেন উৎপাদন, এইটাকে সর্বনিম্ন কত খরচে করা যায়, এই দুটো অল্টারনেটিভ পথে যদি চিন্তা করেন, সেটাই কৃষি অর্থনীতি। এবং এটা যদি সবাই চিন্তা করে, তাহলে এটাই দেশের কৃষি অর্থনীতি। আচ্ছা, কিন্তু স্যার এটা তো তার চিন্তা, কিন্তু সে যখন যাবে যে কম দামে কিনে সেটা প্রয়োগ করে তার ফলন বাড়াতে, সেটা কি সে পারবে? এই ক্যাপাসিটি কি কৃষকের আছে কিনা? আসলে দাম নিয়ন্ত্রণটা কখনোই কৃষকদের হাতে থাকে না। আমাদের দেশে কৃষকদেরকে বলা হয় প্রাইস টেকার, অর্থাৎ তারা দাম যা হয় তা নিতে বাধ্য থাকে। কারণ আপনি দেখেন যে একটা লাউ উৎপাদন করতে সময় লাগছে ধরেন 1 মাস, ধরে নিলাম 1 মাসের মধ্যে সে লাউটা বিক্রি করে হয়তো সে লাভ করছে প্রত্যেকটা লাউয়ে 5 টাকা। এই লাউটা আরেকজন ওই বগুড়া থেকে ঢাকা নিয়ে আসতে ওই লাউয়ে দাম বেড়ে 3 গুণ হয়ে যাচ্ছে। সুতরাং ওই একদিনে কিন্তু 2 দিনে সে ডাবল পরিমাণ দাম বাড়িয়ে ফেলছে, যার কারণে দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা কৃষকের হাতে নাই। এই জায়গায় সরকারের কিছু করণীয় আছে, যেটা করার মাধ্যমে হয়তোবা সরকার চাইলে এই যেটা আমরা মিডলম্যান বলি, এই অংশটাকে একটু সংযোগ, মার্কেট লিঙ্কেজ করে কৃষকদের পর্যায়ে একটু সহনীয় করার ব্যবস্থা করা যেতে পারে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আজকের এই আয়োজনে আমরা বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে কৃষি অর্থনীতি, কৃষি অর্থনীতির যে আকার সেটিও আমরা আজকে শুনলাম। আমাদের যে অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রিপন কুমার মণ্ডল। উনি আমাদেরকে বললেন যে আসলে আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের যেই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার যেটি হচ্ছে, সেটি নিয়েও কিন্তু আসলে আমরা কিন্তু অনেকটুকু সম্ভাবনা দেখছি সামনের দিনে। তো আশা করছি যে যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা যদি এই কৃষি সেক্টরে আসেন এবং সঠিকভাবে কৃষির যেই পার্টগুলো আছে সবগুলো জেনে যদি আপনারা উৎপাদনে যান, সেক্ষেত্রে কিন্তু অনেকটুকু লাভ করা সম্ভব এবং সেই সাথে নিজের পাশাপাশি দেশকেও কিন্তু স্বনির্ভর করা সম্ভব। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।